সম্বিতে ফিরে এলাম, দেখি বখেড়া লেগে গিয়েছে। বন্দরে নেমে যে দপ্তরের ভেতর দিয়ে যেতে হয় সেখানে আমাদের অর্থাৎ আবুল আসফিয়ার দলকে আটকে দিয়েছেন বন্দরের কর্তারা। কেন, কি ব্যাপার? আমাদের হেলথ সার্টিফিকেট কই? সে আবার কি জ্বালা? দিব্যি তো বাবা লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে এখানে এলুম, স্ট্রেচারে চেপে কিংবা মরার খাটিয়ায় শুয়ে তো আসেনি। তবে আমাদের হেলথ সম্পর্কে এত সন্দেহ কেন? কর্তারা বলছেন আমরা যে ভেতরে ভেতরে বসন্ত, প্লেগ, কলেরা, সে জ্বর, সে আবার কি মশাই? স্পটেড ফিভার ইত্যাদি যাবতীয় মারাত্মক রোগে ভুগছি না, তার সার্টিফিকেট কই? আমরা যে এসব পাপিষ্ঠ রোগ তাদের সোনার দেশ মিশরে ছড়াবো না, তার কি জিম্মাদারি? শুনে পার্সি বলছে, স্যার এসব মারাত্মক রোগেই যদি ভুগবো তবে বাপমার সেবা শুশ্রূষা ছেড়ে পাদ্রী সাহেবের শেষ ধর্মবচন না শুনে এখানে আসবো কেন? দেশের লোক প্রতুল সেন বলছে মিশরের সঙ্গে এরকম ধারা দুশ্মনী আমরা করতে যাব কেন? তার বউ রমা বলছে পিরামিড তোমাদের গৌরবের বস্তু, আমাদের যেরকম তাজমহল। তার কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচারের সুযোগ না দিয়ে আপনারা আপন দেশের প্রতি কি অবিচার করছেন বুঝতে পারছেন কি? আমি কানে কানে রমাকে শুধালাম, তবে কুকের সঙ্গে যে সব লোক এসেছিল তারা পেরুলো কি করে? রমা বলল, চুপ করুন, ওরা যে ওই সব হলদে হলদে কাগজ দেখালো, আমাদেরও আছে, জাহাজে ফেলে এসেছি। আমরা তো জানতাম না এখানে ওসব রাবিশের দরকার হবে। কুকের লোক জানতো, ওরা তাই সার্টিফিকেট এনেছিল। ওহ, তখন মনে পড়ল পাসপোর্ট নেবার সময় ভ্যাকসিনেশন ইনকুলেশন করিয়েছিলাম বটে, এবং ফলে একখানা হলদে রঙের সার্টিফিকেটও পেয়েছিলাম বটে। সেইটে নেই বলেই এখানে এ গর্দিশ। কিন্তু এ শিরপীড়া তো আমাদের নয়। আবুল আসফিয়া যখন আমাদের দলের নেতা তখন তারই তো বোঝা উচিত ছিল ওই ম্যাটমেটে হলদে রঙের কাগজটা আমাদের সঙ্গে নিয়ে আসা অতিশয় প্রয়োজনীয়। এই সামান্য কাণ্ডজ্ঞান যার নেই, চিন্তাধারায় বাধা পড়ল। দেখি পল আমার হাত টানছে আর কানে কানে বলছে, চলুন জাহাজে ফিরে যাই। কিন্তু আবুল আসফিয়া কোথায়? তিনি দেখি নিশ্চিন্ত মনে একে সিগারেট দিচ্ছেন, ওকে টফি খাওয়াচ্ছেন, তাকে চকোলেট গেলাচ্ছেন, কোলে আবার একটা বাচ্চা, খোদাই মালুম কার। লোকটা তাহলে বদ্ধ পাগল। পাগলের সংস্পর্শ ত্যাগ করায় ধর্মাদেশ। পলের হাত ধরে পোর্ট অফিস ছেড়ে সমুদ্রের কিনারায় পৌঁছলাম। তখন দেখি আমাদের জাহাজ ভোঁ ভোঁ করে গুরুগম্ভীর নিনাদে সুয়েজ খালে ঢুকে গিয়েছে। দেশভ্রমণ আমি বিস্তর করেছি, সামান্য কিছু ঘটতে না ঘটতেই আমি বিচলিত হয়ে পড়িনে। রিফ্রেশমেন্ট রুমে চা খেতে গিয়েছি, ওদিকে গাড়ি আমার বাক্স তরঙ্গ বিছানা বালিশ নিয়ে চলে গিয়েছে। বিদেশ বিভুঁয়ে মানিব্যাগ চুরি যাওয়াতে আমি কপর্দক্ষিণ। ইতালির এক রেস্তোরাঁয় দুই দলে ছোড়াছুড়ি হচ্ছে। আমি নিরীহ বাঙালি এক কোণে দেয়ালের চুনকামের মতো হয়ে গিয়ে আত্মগোপন করার চেষ্টা করছি। এসব ঘটনা আমার জীবনে একাধিকবার ঘটেছে, কিন্তু এবার সুয়েজ বন্দরে আবুল আসফিয়ার পাল্লায় পড়ে যে বিপদে পড়লাম তার সঙ্গে অন্য কোনো গর্দিশের তুলনা হয় না। আমাদের জাহাজ তার আপন পথে চলে গিয়েছে। আমরা এখানে আটকা পড়েছি হেলথ সার্টিফিকেট নেই বলে। তাহলে এখানকার কোনো হোটেলে উঠতে হয় এবং প্রতি জাহাজে ধন্না দিতে হয় আমাদের জায়গা দেবে কি না। খুব সম্ভব দেবে না, কারণ সেই পোড়ামুখো হেলথ সার্টিফিকেট না থাকলে জাহাজে উঠতে দেয় না। এই স্থলে জলে কুমির ডাঙায় বাঘ নয়, এখানে জলে সাপ ডাঙায়ও সাপ। আর ডাঙার হোটেলে থাকতে দেবেই বা কদিন? আমাদের ট্যাকে যা করি তার খবর হোটেলওয়ালারা ঠিক ঠিক ঠাহর করতে পেরে নিশ্চয়ই আমাদের দূর করে তাড়িয়ে দেবে। তখন যাব কোথায়, খাবো কি? তখন অবস্থা হবে সুয়েজ বন্দরে ধনী গরিব সকলের কাছে ভিক মাংবার। কিন্তু কেউ কিছু দেবে কি? রেল স্টেশনে যখন কেউ এসে বলে, মশাই মানিব্যাগ চুরি গিয়েছে, 4 ঘন্টা পয়সা দিন, বাড়ির স্টেশনে যেতে পারবো, তখন কি কেউ শোনা মাত্রই পয়সা ঢালে? ইয়া আল্লাহ, এ কোথায় ফেললে বাবা? এ যে অকুল সমুদ্রের মাঝখানে দ্বীপবাস। মানুষ যখন ভেবে কোনো কিছুর কুলকিনারা করতে পারে না তখন অন্যের ওপর নির্ভর করার চেষ্টা করে। পল পার্সিকে নিয়ে ফিরে গেলাম আবুল আসফিয়ার কাছে। তিনি দেখি ঠিক সেই মুহূর্তেই পোর্ট অফিসারকে শুধাচ্ছেন, তাহলে হেলথ সার্টিফিকেট কোথায় পাওয়া যায়? এ যেন পাগলের প্রশ্ন। হেলথ সার্টিফিকেট তো পাওয়া যায় আপন দেশে, এখানে পাবো কি করে? তাই আপন কানকে বিশ্বাস করতে পারলাম না যখন অফিসার বললেন, কেন, ওই তো পাশের দফতরে।
তাহলে এতক্ষণ ধরে এসব টানাহাছাড়ার কি প্রয়োজন ছিল? ভালো করে শোনার পূর্বেই আমরা সব কটা প্রাণী ছুট দিলাম সেই দফতরের দিকে। জলের সাপ, ডাঙার সাপ, সারেগামার জাপানি সাপ, সব কটা একজোটে যেন আমাদের তাড়া লাগিয়েছে। দফতরের দরওয়াজা খোলাই ছিল। দেখি এক বিরাট বপু ভদ্রলোক ছোট্ট একখানা চেয়ারে তার বিশাল কলেবর খুঁজে পুরে টেবিলের উপর পা দুখানি তুলে ঘুমুচ্ছেন। আমরা অট্টরোল করে না ঢুকলে নিশ্চয়ই তার নাকের ফরফরানি শুনতে পেতাম। আমাদের হেলথ সার্টিফিকেট, প্লিজ প্লিজ, এই উৎকট সমবেত সঙ্গীতে, অবশ্য ইউরোপীয় সঙ্গীত, যার এ সপ্তকে বাজে তড়ি, অন্য সপ্তকে পুরবী। ভদ্রলোক চেয়ার শুদ্ধ লাফ মেরে উঠলেন। শতকরা 99 জন যাত্রী হেলথ সার্টিফিকেট নিয়ে এ বন্দরে নামে। সুতরাং এ ভদ্রলোকের শতকরা 99 ঘন্টায় কাটে আধো ঘুমে আধো জাগরণে। তাই আমরা কি বেদনা কাতর হয়ে তার কাছে এসেছি সেটা বুঝতে তার বেশ একটু সময় লাগলো। তার ভাষা আমরা বুঝি নে, তিনি আমাদের ভাষা বোঝেন না। তৎসত্ত্বেও যে মারাত্মক দুঃসংবাদ তিনি দিলেন তার সরল প্রাঞ্জল অর্থ যে ডাক্তার আমাদের পরীক্ষা করে সার্টিফিকেট দেবেন, তিনি বাড়ি চলে গেছেন। গোটা 7 ভাষায় তখন যে আরব উঠল তাকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, ওই যা, ফরাসিরা বলেছিল মদিও, জার্মানরা বলেছিল হের গড, ইরানিরা বলেছিল ইয়া আল্লাহ ইয়া খুদা, আর কে কি বলেছিল মনে নেই। কিন্তু সৃষ্টিকর্তার অসীম করুণা, আল্লাহ তাআলার মেহেরবানি, রাখে কেষ্ট মারেকে। ধন্যবাদ। শুনি অফিসার বলছেন, কিন্তু আপনারা যখন বহাল তবিয়তে দিব্যি ঘোরাফেরা করছেন তখন আপনারা নিশ্চয়ই স্বাস্থ্যবান। সার্টিফিকেট আমিই দেব, এই নিন ফর্ম, ফিল আপ করুন বলেই একতাড়া বিশ্রী নোংরা বাদামি ফর্ম আমাদের দিকে এগিয়ে দিলেন। কিন্তু আমার মনে হলো, আহা কি সুন্দর, যেন স্কুলের প্রোগ্রেস রিপোর্ট, আর সব কটাতে লেখা আছে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। শকুনির পাল যেরকম মড়ার উপর পড়ে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম সেই গাজী মিয়ার বস্তানির ওপর। ভুল উপমা হলো। বিভৎস রসের উপমা দিতে আলংকারিকরা বারণ করেছেন। তাহলে বলি, ফাঁসির হুকুম নাকচ করে দেবার অধিকার পেলে মা যে রকম নাকচের ফর্মের ওপর ঝাঁপিয়ে পড়ে। উৎসাহে উত্তেজনায় আমাদের সবারকার মাথা তখন গুলিয়ে গিয়েছে। ফর্মে প্রশ্ন, কোন সালে তোমার জন্ম? কিছুতেই মনে পড়ছে না। 1804 না 1704? প্রশ্ন, কোন বন্দরে জাহাজ ধরেছে? বেবাক ভুলে গিয়েছি। হংকং না তিব্বত? প্রশ্ন, যাবে কোথায়? হায়, ট্রাকের বাকি 2.5 গাছা চুল ছিঁড়ে ফেললাম, তবু কিছুতেই মনে পড়ছে না শনি গ্রহে না ধ্রুব তারায়। তা সে যাগ্গে, আমরা কি লিখেছিলাম তাই নিয়ে উত্তষ্টিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। পরে জানলাম সেই সহৃদয় অফিসারটি ইংরেজি পড়তে পারেন না। ঝপাঝপ বেগুনি স্ট্যাম্প মেরে তিনি আমাদের গন্ডা আড়াই সার্টিফিকেট ঝেড়ে দিলেন। আমরা সেগুলো বসরায় গোলাপের মতো বুকে খুঁজে খোলা ধোঁয়াড়ের গরুর মতো বন্দরের অফিস থেকে সুরসুর করে স্বাধীনতার মুক্ত বাতাসে বেরিয়ে এলুম। এখন আমরা ইচ্ছে করলে কেপ করিন যেতে পারি, ইচ্ছে না করলে কোথাও যাব না। পল বলল, স্যার কি লিখতে কি লিখেছি কিচ্ছুটি জানি নে। আমি বললাম, কিছু পরোয়া করো না ভাই, অম্ম তৎবৎ। ফরাসি রমণী হেসে বললেন, মসিয়ে পল, আমাকে যদি জিজ্ঞেস করত তুমি বকরি না মানুষ, তাহলে আমি প্রথম খানিকটা ব্যয় করে নিতুম, তারপর আপন মনে খানিকটা ফরাসি বলে নিয়ে দেখতুম কোনটা ভালো শোনাচ্ছে এবং সেই হিসেবে লিখে দিতুম বকরি না মানুষ। তারপর খানিকটে ভেবে নিয়ে বললেন, অবশ্য বকরির সম্ভাবনাই বেশি ছিল। আমার বুকে বড্ড বাজল, নিজের প্রতি এ যে অতিশয় অহেতুক অশ্রদ্ধা। বললাম, মাদমোয়াজেল, বরঞ্চ কোকিল লিখলে আমি আপত্তি জানাতুম না। আপনার মধুর কণ্ঠ, ব্যাস হয়েছে, থ্যাংক ইউ। ততক্ষণে রেল স্টেশনের কাছে এসে পৌঁছেছি। দূর থেকে দেখি ট্রেন দাঁড়িয়ে। আমরা পা চালালাম, কিন্তু গেটের কাছে আসতে না আসতেই ট্রেনখানা ধ্যাত করে যেন আমাদের ঠাট্টা করে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল এবং একটা লোক চেনা মনে হলো আমাদের দিকে হাত নাড়িয়ে বিদায় জানালো। তারপর যেন কত না বিরহ বেদনাতুর, সেইভাবে দুহাতের উল্টো দিক দিয়ে অদৃশ্য অশ্রু মুছল। এ মস্করার অর্থ কি? শুনলাম আজ সন্ধ্যায় কায়রো যাবার শেষ ট্রেন ছিল এটাই। কাল সকালে ট্রেন ধরলে কায়রো মাথায় থাকুন, শহীদ বন্দরে পৌঁছতে পারবো না।
অর্থাৎ নির্ঘাত জাহাজ মিস করব। এই শেষ ট্রেন ছিল আমাদের শেষ ভরসা। এ দুঃসংবাদ শুনে আমি তো মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। কিন্তু ভগবান মানুষকে নিয়ে এরকম লীলা খেলা কেন করেন? সেই যদি সুয়েজ বন্দরে আটক হতে হলো, সেই যদি বোট মিস করতে হলো, তবে ওই হেলথ সার্টিফিকেটের প্রথম খোয়াড়ে আটকা পড়লেই তো হতো। সে ফাড়া কাটিয়ে এসে এখানে আবার কানমলা খাবার কি প্রয়োজন ছিল? শুনেছি কোনো কোনো জেলার ফাঁসির আসামিকে নাকি গারদের দরজা সামান্য খুলে রেখে জেল থেকে পালাবার সুযোগ দেয়। জেলার বেখেয়ালে দরজা খুলে রেখে গিয়েছে, তারপর অনেক গা ঢাকা দিয়ে একে এড়িয়ে ওকে বাঁচিয়ে যখন সে জেলের বাইরে মুক্ত বাতাসে এসে ভাবে সে বেঁচে গেছে, ঠিক তখনই তাকে জাবড়ে ধরে দুই পাহারাওয়ালা। সঙ্গে জেলার তাকে চুমো খেয়ে বলে, ভাই, জীবন কত দুঃখে ভরা, তার থেকে তুমি নিষ্কৃতি পাবে কাল ভোরে। আহামুখের মতো সে নিষ্কৃতি থেকে এ হেয় নিষ্কৃতির চেষ্টা তুমি কেন করেছিলে সখা? পরদিন তার ফাঁসি হয়। আমার মনে হয় ফাঁসির চেয়েও ওই যে জেলের বাইরে ধরা পড়া, সেটা অনেক কঠোর, কঠিন, নির্মম। কারণ মৃত্যু সে তো কিছু কঠিন কঠোর অভিজ্ঞতা নয়। ডাক্তাররাও বলেন রোগে মানুষ কষ্ট পায়, কিন্তু ঠিক প্রাণ ত্যাগ করার সময় মানুষ কোনো বেদনা অনুভব করে না। তাই গুরুদেব বলেছেন, কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়। ঠিক সেই রকম এক মহাপুরুষ হিটলারের নৃশংসতার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিলেন বলে এর ফাঁসির হুকুম হয়। জেলে বসে কবিতা লিখেছিলেন, তুমি আমাদের মৃত্যুর দ্বার দিয়ে হাত ধরে নিয়ে চলো, আমরা যেন স্বপ্নে চলেছি, হঠাৎ দেখি আমরা স্বাধীন। এই বই ছোটদের জন্য লেখা, তারা হয়তো শুধাবে মৃত্যুর কথা তাদের শোনাচ্ছি কেন। আমার মনে হয় শোনানো উচিত। সাধারণত বড়রা ছোটদের যত আহাম্মক মনে করেন, আমি বুড়ো হয়েও সেরকম ভাবিনে। আমার বয়স যখন 13, তখন আমার সবচেয়ে ছোট ভাই বছর 2 বয়সে মারা যায়। ভারী সুন্দর ছেলে ছিল সে, আমার কোলে বসতে বড় ভালোবাসত। ওই 2 বছর বয়সে সে আমার সাইকেলের রডে বসে হ্যান্ডেল আঁকড়ে ধরে থাকতো, আর আমি বাড়ির লনে পাক লাগাতাম। মাঝে মাঝে সে খলখল করে হেসে উঠত, আর মা বারান্দায় দাঁড়িয়ে খুশি হয়ে আমাদের দিকে তাকাতেন। কিন্তু মাঝে মাঝে বলতেন, থাক হয়েছে, এখন ওকে তুই নামিয়ে দে। একদিন সে চলে গেল, আমি বড্ড কষ্ট পেয়েছিলাম। তখন আমায় কেউ বুঝিয়ে বলেনি মৃত্যু কাকে বলে। তার অর্থ যদি তখন আমাকে কেউ বুঝিয়ে বলতো, তবে বেদনা লাঘব হতো। বড়রা ভাবেন ছোটদের বেদনা বোধ কম, সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা যারা আমাকে শুনছ, তোমাদের কেউ কি ভাই বোন হারাওনি? সে বুঝবে। কবিগুরু ছোট ভাই বোন ছিলেন না, তাই বিস্ময় মানি তিনি কি করে লিখলেন। কিন্তু মূল কথা থেকে কত দূরে এসে পড়েছি। তাই মৃত্যু সম্বন্ধে শেষ কথা বলে মূল কথায় ফিরে যাই। ভগবানে আমার অবিচল বিশ্বাস। তাই আমি জানি, আমি যখন মরণের সিংহদ্বার পার হব, তখন দেখব বাবা, ঠাকুরদা, তার বাবা, তার বাবা, আরও কত শত ঊর্ধ্বপুরুষ সৌম্যবদনে এগিয়ে আসছেন আমাকে তাদের মাঝখানে বরণ করে নেবার জন্য। এবং জানি, নিশ্চয়ই জানি, তাদের সকলের সামনে দাঁড়িয়ে আমার মা আমার ছোট ভাইকে হাসি মুখে কোলে নিয়ে। তার চেয়েও আশ্চর্য বোধ হয় তখন মনের চোখে ছবি দেখি, আমার এই ছোট ভাই একদা টলটলায়মান পায়ে আমার মায়ের দিকে এগিয়ে এসেছিল, তাকে আপনজনের মধ্যে নিয়ে যাবার জন্য, তার কোলে ওঠার জন্য। সে তো ও লোকে গিয়েছিল মায়ের বহু পূর্বে। আমি যখন সেই লোকে যাব, তখন ভগবান শুধাবেন, তুমি কি চাও? আমি তৎক্ষণাৎ বলবো, একখানা বাইসাইকেল। পাওয়া মাত্রই তাতে ভাইকে রডে চড়িয়ে স্বর্গের লনে চক্কর লাগাবো। সে খলখল করে হাসবে, মা দেখবে, কিন্তু কখনো বলবে না, থাক হয়েছে, এখন ওকে তুই নামিয়ে দে। অতঃপর সব বিপদ থেকেই নিষ্কৃতি আছে। গাড়ি গেছে তো তাতে ভয় পাবার অত কি? দেখি আবুল আশফিয়া নেই। আমাদের এই অকুল সমুদ্র আর অন্তহীন মরুভূমির মাঝখানে ফেলে দিয়ে লোকটা পালালো নাকি? স্টেশনের বাইরে তার খোঁজ নিতে এসে দেখি তিনি এক জরাজীর্ণ মোটর গাড়ির ড্রাইভারের সঙ্গে রসালাপ আরম্ভ করেছেন। অনুমান করলাম তিনি ট্যাক্সি যোগে কায়রো পৌঁছবার চেষ্টাতে আছেন। কিন্তু ট্যাক্সিওয়ালা আমাদের মজ্জমান অবস্থা বিলক্ষণ বুঝে গিয়েছে এবং যা দর হাঁকছে তা দিয়ে 2খানি নতুন ট্যাক্সি কেনা যায়।
আবুল আসফিয়া তাকে বহুতর ধর্মের কাহিনী শোনাবার চেষ্টা করলেন। ততোধিক ভারত মিশরীয় মৈত্রীর অকুণ্ঠ প্রশংসা করলেন এবং সর্বশেষে তিনি মুসলমান, সেও মুসলমান, সে সত্যের দোহায় কসম খেলেন। কিন্তু ট্যাক্সিওয়ালাটি ধর্মে মুসলমান হলেও কর্মে খাঁটি দুর্যোধন। বিনা যুদ্ধে সে সূচাগ্র পরিমাণ ভূমি এগোবে না। আবুল আসফিয়ার চোখে মুখে কিন্তু কোনো উষ্মর লক্ষণ নেই। ভূপদাহত তিতিক্ষু শ্রীকৃষ্ণের ন্যায় তিনি তখন চললেন হেলথ অফিসের দিকে। আমিও পিছু নিলাম। সেই বিরাট বপু ভদ্রলোক, যিনি আমাদের সার্টিফিকেট দিয়ে প্রথম ফাঁড়া থেকে উদ্ধার করেছিলেন, তিনি ততক্ষণে আবার ঘুমিয়ে পড়েছেন। এবার তাকে জাগাতে গিয়ে আবুল আসফিয়াকে রীতিমতো বেগ পেতে হলো। তাকে তখন তিনি যা বললেন তার সরল অর্থ, তিনি ডাকাতকে ডরান না। ডাকাত বন্দুক উঁচালে তিনিও বন্দুক তুলতে জানেন, কিন্তু এরকম বন্দুকহীন ডাকাতির বিরুদ্ধে লড়বার মতো হাতিয়ার তো তার নেই। অবশ্য তিনি ঘাবড়াননি, কিছু না কিছু একটা ব্যবস্থা করবেনই। তবে কি না অফিসারটি যদি একটু সাহায্য করেন তবে আমাদের উপকার হয়, তারও পুণ্য হয়। অফিসার বললেন, চলুন। তিনি ট্যাক্সিওয়ালাদের সঙ্গে দু চারটি কথা বলেই আমাদের জানালেন কত দিতে হবে। হিসাব করে দেখা গেল গাড়িতে ফার্স্ট ক্লাসে যা লাগতো ট্যাক্সিতে তাই লাগবে। আমরা তাতেই খুশি। কায়রো তো পৌঁছবো, পোর্ট সাইডে তো জাহাজ ধরতে পারবো, তবে আর ভাবনা কি। আমরা হুড়মুড় করে দুখানা ট্যাক্সিতে কাঁঠাল বোঝাই হয়ে গেলুম। আমি অফিসারকে ধন্যবাদ দিয়ে উঠার সময় বললুম, আপনি আমাদের জন্য এতখানি করলেন, সত্যই আপনার দয়ার শরীর। তিনি ভাঙা ভাঙা ইংরেজিতে যা বললেন তা শুনে আমি অবাক। তার অর্থ তার শরীর আদপেই দয়ার শরীর নয়। তিনি কিছুমাত্র পরোপকার করেননি। আমরা এক পাল ভিখিরি যদি সুয়েজ বন্দরে আটকা পড়ে যায় তবে শেষ পর্যন্ত তাঁদেরই ঘাড়ে পড়ব। আমাদের তাড়াতে পেরে তিনি বেঁচে গেছেন ইত্যাদি। আমি আপত্তি জানিয়ে মোটরে বসে ভদ্রলোকের কথাগুলো ভাবতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম ব্যাপারটা কি। বহুদিন পূর্বেকার একটা ঘটনা মনে পড়ে যাওয়াতে, রবীন্দ্রনাথের গানের ভাণ্ডারী ছিলেন তাঁর দাদার নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর। আমার এক চিত্রকর বন্ধু বিনোদ বিহারী একদিন তার দূরবীনটি ধার নিল। বেচারি চোখে দেখতে পেত কম। কয়েকদিন পরে সেটা ফেরত দিতে গেলে দীনুবাবু জিজ্ঞেস করলেন, কীরকম দেখলে? আজ্ঞে চমৎকার, বিনোদ, এত দূরের জিনিস এর আগে কখনো দেখতে পাইনি। তবে ওটা তোমার কাছেই রেখে দাও, লোকে বড় জ্বালাতন করে। আজ ওটা এ চায়, কাল ওটা ও চায়, পরশু ওটা সে চায়। আমি পেরে উঠি নে, তোমার কাছে ওটা থাক। বিনোদ একাধিকবার চেষ্টা করেও দূরবীন ফেরত দিতে পারেনি। এই হলো খানদানি লোকদের পরোপকার পদ্ধতি। সে দেখায় যেন সে আদপেই পরোপকার করেনি, নিতান্ত নিজের মঙ্গলের জন্য আগাগোড়া সে স্বার্থপরের মতো কাজ করেছে। বুঝলাম এই অফিসারটিও দীনুবাবুর স্বগোত্র। ইচ্ছে করেই স্বগোত্র শব্দটি ব্যবহার করলুম। আমার বিশ্বাস ইহ সংসারে যাবতীয় ভদ্রলোক একই গোত্রের। তারা ব্রাহ্মণ হন আর চণ্ডাল হন, হিন্দু হন আর মুসলমান হন, কাফরি হন আর নর্ডিক হন। ততক্ষণে আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পেছনে তাকিয়ে দেখি শহরের বিজলিবাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো স্মৃতি যেরকম আবছায়া আবছায়া হয়ে থাকে, ঠিক সেরকম। মরুভূমির উপর চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। তবে যদি কখনো পদ্মার বিরাট বালুচড়ায় পূর্ণিমা রাতে বেড়াতে যাও, রবীন্দ্রনাথ প্রায়ই যেতেন এবং নিশীথে গল্প তারই পটভূমিতে লেখা, তাহলে তার খানিকটা আস্বাদ পাবে। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়। চোখ চলে যাচ্ছে দূর দূরান্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়ার পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়। মনে হয় যেন দেখতে পাচ্ছি, তবুও ঠিক দেখতে পারছি নে। চিনতে পারছি, তবুও ঠিক ঠিক চিনতে পারছি নে। চতুর্দিকে ফুটফুটে জ্যোৎস্নার আলো যেন উপচে পড়ে। মনে হয় এ আলোতে অক্লেশে খবরের কাগজ পড়া যায়, অথচ এ আলোতে লাল কালোর তফাৎ যেন ঘুষতে চায় না। মেঘলা দিনে এর চেয়ে অনেক ক্ষীণালোকে রঙের পার্থক্য অনেক বেশি ধরা পড়ে। তাই মনে হলো পাখি, মনে হলো মেঘ, মনে হলো কিশলয়। ভালো করে যেই দেখিবারে যাই, মনে হলো কিছু নয়। দুই ধারে একই প্রাসাদের সারি, অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়া আমারই মনের ভুল। মাঝে মাঝে আবার হঠাৎ
মোটরের দুমাথা উঁচুতে ফুটে ওঠে জল জল দুটি ছোট সবুজ আলো। ওগুলো কি ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। না, কাছে আসতে দেখি উটের ক্যারাভান, এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা। কবি নজরুল ইসলাম এ শব্দটি বাংলায় ব্যবহার করেছেন। কাফেলা। উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। দেশে গরু বলদের চোখে আলো পড়ে ঠিক এরকমই হয়, কিন্তু বলদের চোখে যে লেভেলে দেখি, উটের চোখে তার অনেক উপরে দেখতে পেলুম বলে এতখানি ভয় পেয়ে গিয়েছিলুম। আর কেনই বা পাবো না বলো? জনমানবহীন মরুভূমির ভেতর দিয়ে চলেছ রাত্রিবেলা। আবার বলছি রাত্রিবেলা। মরুভূমি সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছেলেবেলায়। তৃষ্ণায় যেখানে বেদুইন মারা যায় মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে। সেখান থেকে উটের জমানো জল খেয়ে প্রাণ বাঁচাবার জন্য তৃষ্ণায় মতিচ্ছন্ন হয়ে গিয়ে সে হঠাৎ কাপড় চোপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সূর্যের দিকে জিভ দেখিয়ে দেখিয়ে নাচে, শুষ্ক কণ্ঠে বিভৎস গলায় গান জোড়ে। যদি মোটর ভেঙে যায়, যদি কাল সন্ধে অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে, স্পষ্ট দেখতে পেলুম এ গাড়ি রওনা হওয়ার পূর্বে 500 গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি। তখন কি উপায় হবে? কিন্তু করুণাময়কে অসীম ধন্যবাদ, পল পার্সি দেখলাম অন্য ধরনের ছেলে। তারা সেই জরাজীর্ণ মোটর গাড়ির কটকটি মরকট বিকট ভটকটি কোটিনহ ধাবহি। তুলসীদাস তার রামায়ণে বানরদের কলরোলের বর্ণনা দিতে গিয়ে টয়ের অনুপ্রাস ব্যবহার করেছেন। এরকম শব্দ ছাপিয়ে বিকটতর কটকট করছে পল পার্সি। তাদের কি আনন্দ! পল, সব কিছু ভালো করে দেখে নে, মাকে যাবতীয় জিনিস যেন গুছিয়ে লিখতে পারিস। পার্সি, তোর জীবনে এই তুই প্রথম একটা খাঁটি কথা কইলি, কোনো জিনিস যেন বাদ না পড়ে। ওহো, মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি। জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলাম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে খোকটে মরুভূমির ভেতর দিয়ে চড়ে যাব? পল, ঠিক বলেছিস। আমার মা বাবা কি রকম আশ্চর্য হবেন ভাব দেখিনি। কিন্তু ভাই, ওনারা যদি তখন ধমক দেন, জাহাজ ছেড়ে তোমরা এরকম বাউন্ডুলিপনা করতে গিয়েছিলে কেন তখন? পার্সি বলল, ওই তোর দোষ, সমস্তক্ষণ ভয়ে মরিস। তখন কি আর একটা সদুত্তর খুঁজে পাবো না? ওই স্যার রয়েছেন, ওকে জিজ্ঞাসা কর না, উনি কি বলেন। আমি বললাম, দোষ দেবেন তো তখন দেবেন, এখন সে আলোচনা করতে গিয়ে দেখবার জিনিস অবহেলা করবে নাকি? বিশেষত যদি আমাদের অভিযান অন্যায় কর্মই হয়ে থাকে, সেটাকে যখন রদ করবার শক্তি আমাদের হাতে নেই। পার্সি বলল, আর ফিরে গিয়েই বা লাভ কি? আমাদের জাহাজ তো অনেকক্ষণ হলো ছেড়ে দিয়েছে। চালাক ছেলে, সর্বদিকে খেয়াল রাখে। মরুভূমিতে দিনের বেলা যেরকম প্রচণ্ড গরম, রাত্রে ঠিক তেমনই বিকট শীত। বৈজ্ঞানিকেরা তার একটা অত্যুৎকৃষ্ট ব্যাখ্যা দেন বটে, কিন্তু ধোপে সেটা কতখানি টেকে আমি যাচাই না করে বলতে পারবো না। উপস্থিত শুধু এইটুকু বলতে পারি, জাহাজে দিনের পর দিন, রাতের পর রাত দুঃসহ গরমে হাড় মাংস যেন আচার হয়ে গিয়েছিল। ঠান্ডা বাতাসের পরশ পেয়ে সর্বাঙ্গ যেন জলে ভেজা জুঁই ফুলের মতো ফুলে উঠল। এ ধরনের অভিজ্ঞতা আমার জীবনে একাধিকবার হয়েছে। পেশোয়ার জালালাবাদের 120-22 ডিগ্রি হওয়ার পর আমি খাই জব্বারের 60 ডিগ্রিতে পৌঁছতে কি আরাম অনুভব করেছিলাম, সে বর্ণনা অন্যত্র করেছি। কোথায়? সেটি হচ্ছে না। বললেই বলবে আমি সুযোগ পেয়ে আমার অন্য বইয়ের বিজ্ঞাপন এখানে নিখরচায় চালিয়ে দিচ্ছি। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙল, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো। কায়রো পৌঁছে গিয়েছি। গাড়ির আর সবাই তখনও ঘুমোচ্ছে। আমার সন্দেহ হলো ড্রাইভারও বোধ করি ঘুমোচ্ছে। গাড়ি আপন মনে বাড়ির দিকে চলেছে। শোয়ার ঘুমিয়ে পড়লেও ঘোড়া যেরকম আপন বাড়ি খুঁজে নেয়। পার্সিকে ধাক্কা মেরে জাগিয়ে দিয়ে বললাম, তবে না বলেছিলে মরুভূমির সব টুকিটাকি পর্যন্ত মনের নোটবুকে টুকে নেবে, যেন আমি নিজে কতই না জেগেছিলাম। পার্সিও তালেবর ছেলে, তক্ষুনি দিল পলের কান ধরে একখানা 2.5 গজি টান। আমি পার্সিকে যা বলেছিলাম সে পলকে তাই শুনিয়ে দিল। পল বেচারি আর কি করে, সে আস্তে আস্তে মাদমোয়াজেল সেনিয়েকে জাগিয়ে দিয়ে বলল, কায়রো পৌঁছে গিয়েছি। বাঙাল দেশে কথায় কয়, পশ্চিম বাংলায় বলে কিনা জানি না, সাহেব বিবিকে মারলেন চড়,
বিবি বাঁদিকে দিলেন ঠ্যাঙা, বাঁদি বেড়ালকে মারলে লাথি, বেড়াল খামছে দিল নুনের ছালাটাকে। সংসারে এই রীতি। এখানে অবশ্য প্রবাদ টাই মিলল না, তাই পল অতি সবিনয়ে মেম সাহেবকে জাগিয়ে দিল। মাদমেওজেল হ্যান্ডব্যাগ থেকে পাউডার বের করে নাকে ঘষতে ঘষতে ফরাসিতে শুধালেন। আমার বিশ্বাস ফরাসিনীরা ঘুমন্ত অবস্থায়ও ঠোঁটে লিপস্টিক লাগাতে পারেন, এবং লাগান। আমরা কোথায় পৌঁছলাম মহসিয়ে? ল ক্যার। পল বেশ খানিকটা ফরাসি জানত, আমাকে শুধালো ল ক্যার অর্থ হলো দি কায়রো। লটা আবার পুংলিঙ্গ। একটা শহরের আবার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কি করে হয়? আমি বললাম, অতিবিদ্যে আমার নেই বাপু, তবে এইটুকু জানি এ বাবদে ফরাসি একমাত্র আসামি নয়। আমরা ব্রহ্মপুত্রকে বলি নদ অর্থাৎ পুংলিঙ্গ, এবং গঙ্গাকে বলি নদী অর্থাৎ স্ত্রীলিঙ্গ। কেন বলি জানি নে। পার্সি বলল, আমরা ইংরেজরাই বা জাহাজকে সি এবং স্ত্রীলিঙ্গ দিয়েছি কেন? আমি বললাম, উপস্থিত এ আলোচনা অক্সফোর্ডের জন্য মুলতুবি রেখে দাও, সেখানেই তো পড়তে যাচ্ছ, এবং নিশির কায়রোর সৌন্দর্যটি উপভোগ করে নাও। সত্যি এরকম সৌন্দর্য সচরাচর চোখে পড়ে না। আমরা যখন চন্দননগর থেকে কলকাতা পৌঁছই তখন মাঝখানে ঘনবসতি আর বিস্তর জোরালো বাতি থাকে বলে কলকাতার রোশনায় ঠিকমতো উপলব্ধি করতে পারি নে। এখানে মরুভূমি পেরিয়ে হঠাৎ শহর বলে একসঙ্গে সব কটা আলো চোখে পড়ে এক অদ্ভুত মরীচিকার সৃষ্টি করে। ছতলা বাড়ির ওপরে অবশ্য বাড়িটা দেখা যাচ্ছে না। দেখি লাল আলোতে জ্বালানো সেলাইয়ের কলের উঁচ ঘন ঘন উঠছে নামছে, আর সবুজ আলোর চাকা ঘুরেই যাচ্ছে। নিচে এক বিলিতি কোম্পানির নাম। আমার মনে হয়, হায়, কলটার নাম যদি উষা হতো। সেদিন আসবে যেদিন ভারতীয়। যাকগে, আরও কত রকমের প্রজ্বলিত বিজ্ঞাপন। এ বিষয়ে কলকাতা কায়রোর পেছনে। শহরতলিতে ঢুকলাম। কলকাতার শহরতলি রাত 11টায় অঘরে ঘুমায়। কায়রোয় সব চোখ খোলা, অর্থাৎ খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। আর রাস্তার কথা বাদ দাও, এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দেরে গিজ গিজ করছে। আমাদের যেরকম চায়ের দোকান মিশরীদের, তেমনি ক্যাফে অর্থাৎ কফির দোকান। আমি প্রায়ই ভাবি, কফির দোকান যদি ক্যাফে হতে পারে তবে চায়ের দোকান চাফে হয় না কেন? চলো ভাই, চাফেতে যাই বলতে কি দোষ? আবার বলছি, রাত তখন 11টা। আমি বিস্তর বড় বড় শহর দেখেছি, কিন্তু কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। কায়রোর রান্নার খুশবায়ে রাস্তা ম করছে। মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানেই চারটি খেয়ে যায়। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার চায়ের দোকানের মতো নোংরা। তাতে কি যায় আসে? কে যেন বলছে, নোংরা রেস্তোরাঁতেই রান্না হয় ভালো, কালো গায়ে কি সাদা দুধ দেয় না? আমার খেতে কোনো আপত্তি নেই, কিন্তু ওইসব সাহেব মেমরা যখন রয়েছেন তারা মদিও হেয়ারগেট কি যে বললেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আচম্বিতে দুখানা গাড়ি দাঁড়ালো। বসে বসে সবাই অসাড় হয়ে গিয়েছি। সবাই নেমে পড়লুম। সকলেরই মনে এক কামনা, আড়মোড়া দিয়ে নি, পা দুটো চালিয়ে নি, হাত দুখানা ঘুরিয়ে নি। এমন সময় আবুল আশফিয়া আমাদের মাঝখানে দাঁড়িয়ে, মাথা পেছনের দিকে ঈষৎ ঠেলে দিয়ে, হাত দুখানা সামনের দিকে সম্প্রসারিত করে পলিটিশিয়ানদের কায়দায় শ্রদ্ধানন্দ পার্কি লোর ঝাড়তে আরম্ভ করলেন, কিন্তু ভাঙা ভাঙা ফরাসিতে। ভদ্রমহিলা, ভদ্রকুমারীগণ এবং ভদ্র মহোদয়গণ, আমরা সকলেই এক্ষণে তৃষ্ণার্ত এবং ক্ষুধাতুর। নগর প্রবেশ করত। আমরা প্রথমেই উত্তম কিংবা মধ্যম শ্রেণীর ভজনালয়ে আহারাদি সমাপন করব। কিন্তু প্রশ্ন, সেখানে খেতে দেবে কি? জাহাজে যা দেয় তাই, সেই বিস্বাদ স্যুপ, বিস্বাদতর স্টু, তদিতর পুডিং, অর্থাৎ সেই অ্যাংলো ইন্ডিয়ান কিংবা অ্যাংলো ইজিপশিয়ান যাই বলুন, রসহীন খানা। পক্ষান্তরে এই শহরতলিতে যদি আমরা কিঞ্চিত আদিম এবং অকৃত্রিম মিশরীয় খাদ্য, মিশরীয় পদ্ধতিতে সুপকু খাদ্য ভোজন করি, তবে কি এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে না? আমরা কিছু বলার পূর্বেই তিনি হাত দুখানা গুটিয়ে নিয়ে বাঁ হাত দিয়ে ঘাড়ের ডান দিকটা চুলকোতে বললেন, অতি অবশ্য রেস্তোরাঁগুলো নোংরা, চেয়ার টেবিল সাফসুরো নয়, কিন্তু ম্যাডাম, মাদমোয়াজেল, মেসিয়ে, আমরা তো আর টেবিল চেয়ার খেতে যাচ্ছি নে, আমরা খেতে যাচ্ছি খানা। জাহাজের রান্না যখন আমাদের খুন করতে পারেনি,
তখন এ রান্নাই বা করবে কি করে, আপনারাই বলুন। কেউ কিছু বলার পূর্বেই পার্সি চেঁচিয়ে উঠল, অফুকোস অকোস, আলবত আলবত, আমরা নিশ্চয়ই খাবো। আমরা যখন মিশরীয় হাওয়াতেই খাস নিচ্ছি, মিশরীয় জলই খাবো, তখন মিশরীয় খাদ্য খাবো না কেন? মাদমোয়াজেল সেনিয়ে বললেন, যারা খেতে চান না তারা খাবেন না, আমি যাচ্ছি। আর আমি বুঝলাম ফরাসি দেশটা কতখানি স্বাধীনতার দেশ। স্বাধীনতা ফরাসিদের হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায়। সে নিয়েছিলেন আমাদের মধ্যে সবচেয়ে ডেলিকেট প্রাণী। জাহাজের রান্না তার পছন্দসই ছিল না বলে তিনি টোস্ট, দুধ, ডিম, মটর, কফি, আলু সিদ্ধ খেয়ে প্রাণ ধারণ করতেন। তিনি যখন রাজি তখন আমার মনে হয় আমরা যে তখন সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম, তার একমাত্র কারণ এই নয় যে মাদমোয়াজেল ঢুকতে প্রস্তুত। আমার মনে হয় আর সবাইও তখন মিশরি খানার এক্সপেরিমেন্ট করবার জন্য তৈরি। সর্বোত্তম কারণ, সবাই তখন ক্ষুধায় কাতর। কোথায় কোন খানদানি রেস্তোরাঁয় কখন পৌঁছবো তার কি কোনো ঠিক ঠিকানা আছে? সেখানে হয়তো এতক্ষণে সব মাল কাবার, খেতে হবে মাখন রুটি, দিতে হবে মুরগি মটনের দর। তার চেয়ে ভর ভর খুশবয়ের খাবারই প্রশস্ততর। হাতের কাছে যা পাচ্ছি তাই ভালো, সেই নিয়ে আমি খুশি। ইরানি কবি ওমর খৈয়াম বলেছেন, ওহ টেক দ্য ক্যাশ অ্যান্ড লেট দ্য ক্রেডিট গো, নর হিড দ্য রাম্বল অফ ডিস্ট্যান্ট ড্রাম। কান্তি ঘোষ তার বাংলা অনুবাদ করেছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। রবি ঠাকুর লিখেছেন, কাছের সোহাগ ছাড়বে কেন দূরের দুরাশাতে। রেস্তোরাঁগুলো ছুটে এসে আমাদের আদর কদর করে অভ্যর্থনা জানালো। তার বয়রা 32খানা দাঁতের মূলো দেখিয়ে আকর্ণ হাসল। তড়িঘড়ি 3খানা ছোট ছোট টেবিল এক জোড়া করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সালাম জানালো। বসতে গিয়ে দেখি শ্যামবাজারের সেই লোহার চেয়ার। শীত গ্রীষ্ম উভয় ঋতুতেই বসতে গেলে ছ্যাঁকা দেয়। আমি তখন আমার অভিজ্ঞতা গিলছি, অর্থাৎ দেখছি বয়গুলোর কি সুন্দর দাঁত। এরকম দুধের মতো সুন্দর দাঁত হয় কি করে? সে দাঁতের সামনে এরকম রক্তকরবীর মতো রাঙা ঠোঁট এরা পেল কোথা থেকে? এবং ঠোঁটের সীমান্ত থেকেই সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে কি অদ্ভুত এক নবীন রং। এ রং আমার দেশের শ্যামল নয়, এ যেন কি এক ব্রোঞ্জ রং, কি মসৃণ, কি সুন্দর। কিন্তু সর্বাধিক মনোরম বাবুর্চির ভুঁড়িটা। ওহ কি বিশাল, কি বিপুল, কি জাঁদরেল। তার থেকেই অনুমান করলাম আমরা ভালো রেস্তোরাঁতেই ঢুকেছি। ইতিমধ্যে আবুল আশফিয়া এবং মাদমোয়াজেল সেনিয়ে বাবুর্চিকে নিয়ে খোদ রান্নাঘরে চলে গিয়েছেন আহারাদির বাছাই তদারক করতে, এবং গোটা চারেক ছোকরা এসে আমাদের চতুর্দিক ঘিরে চেঁচাচ্ছে, বুথ বালিশ, বুথ বালিশ। সে আবার কি যন্ত্রণা! বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না, কারণ এদের সকলের হাতে কাঠের বাক্স আর গোটা 2 করে বুরুশ। ততক্ষণে আবার মনে মনে ধ্বনিতত্ত্ব আলোচনা করে বুঝে নিয়েছি, আরবিতে ট নেই বলে বুট হয়ে গিয়েছে বুথ, এবং প নেই বলে পলিশ হয়ে গিয়েছে বালিশ। একুনে দাঁড়ালো বুথ বালিশ। তাই আরবরা পণ্ডিত জওহরলালের নাম উচ্চারণ করে পণ্ডিত জওয়াহরলাল। ভাগ্যিস আরবি ভাষায় ট নেই, থাকলে নিরীহ পণ্ডিত আরবি স্থানের ব্যান্ডিট হয়ে যেতেন। আদন অঞ্চলে আরবিতে আবার গ নেই, তাই তারা গান্ধীর নাম উচ্চারণ করে জান্দি। অবশ্য সেটা কিছু মন্দ নয়। সত্যের জন্য জান্দি বলেই তো তিনি প্রাণদান করে দেহত্যাগ করলেন। বাঙালি তেড়ি কাটতে ব্যস্ত, ইংরেজ সমস্তক্ষণ টাইটা ঠিক গলার মাঝখানে আছে কিনা তার তদারকিতে ব্যস্ত। শিখেরা পাগড়ি বাঁধতে ঘণ্টাখানেক সময় নেয়। কাবুলিরা হামেহাল জুতোতে পেরেক ঠোকাতে ব্যতিব্যস্ত। আর কায়রোবাসীরা দেখলাম বুথ বালিশের নেশাতে মশগুল। তা না হলে রাত দুপুরে গন্ডায় গন্ডায় বুথ বালিশওয়ালারা ক্যাফে রেস্তোরাঁয় ধর্ণা দিতে যাবে কেন? তবে হ্যাঁ, পালিশ করতে জানে বটে। স্পিরিট দিয়ে পুরনো রং ছাড়ালো, সাবান জল দিয়ে অন্য সব ময়লা সাফ করলো, ক্রিম লাগালো, পালিশ ছোঁয়ালো। প্রথম হালকা ক্যাম্বিস, পরে মোলায়েম সিল্ক দিয়ে জুতোর জৌলুস বাড়ালো। তখন জুতোর যা অবস্থা, তাতে তখন আয়নার মতো মুখ দেখা যায়। বুরুশের ব্যবহার তো প্রায় করলই না, চামড়া নাকি তাতে জখম হয়ে যায়। কিন্তু আশ্চর্য বোধ হলো,
সেই ঝাঁ চকচকে জুতো জোড়াকে সর্বশেষে কাপড় দিয়ে ঘষে অতি অল্প ম্যাটমেটে করে দিল কেন? এতখানি মেহনত করে চাকচিক্য জাগানোর পর সেটাকে ম্যাটমেটে করে দেবার কি অর্থ? একটা গল্প মনে পড়ল। এক সাহেব পেস্ট্রিওয়ালাকে অর্ডার দিলেন একটা জন্মদিনের কেক বানাবার জন্যে। কেকের উপর যেন সোনালি নীলে তার নামের অধ্যক্ষর PBW লেখা থাকে। ডেলিভারি নেবার সময় দোকানদারকে বললেন, কেকটি দেখাচ্ছে উত্তম, কিন্তু হরফগুলো বানানো হয়েছে সোজা অক্ষরে। আমি চাই ট্যারসা ধরনে, ফ্লোরাল ডিজাইনে। দোকানি খদ্দেরকে সন্তুষ্ট করতে চায়, বললে এক্ষুনি করে দিচ্ছি। জন্মদিনের ব্যাপার চারটিখানি কথা নয়। প্রচুর পরিশ্রম করে সে কেকের উপরটা চেঁচে নিল, তারপর প্রচুরতম গলদঘর্ম হয়ে তার উপর হরফগুলো বাঁকা ধরনের আঁকলো। আরও মেলা ফুল ঝালর চতুর্দিকে সাজালো। সাহেব বললেন, সাবাস, উত্তম হয়েছে। দোকানি খুশি হয়ে শুধালো, প্যাক করে আপনাকে দেব না কোনো বিশেষ ঠিকানায় পাঠিয়ে দিতে হবে? সাহেব হেসে বললেন, কোনোটাই না, আমি ওটা নিজেই খাবো। বলেই ছুরি দিয়ে চালা চা করে গপ গপ করে আস্ত কেকটা গিললেন। দোকানি তো তাহলে অত শত করার কি প্রয়োজন ছিল? বুধবালিশের বেলায়ও তাই। বুধবালিশওয়ালাকে শুধালুম, পালিশ কমিয়ে দেওয়ার কারণটা কি? একটুখানি হকচকিয়ে সামলে নিয়ে বলল, গাঁইয়ারাই শুধু অত্যধিক চাকচিক্য পছন্দ করে। শহরের ভদ্রলোক সব জিনিসেরই মেঘদার মেনে চলেন। তখন মনে পড়ল, অবন ঠাকুরও বলেছেন, ঠাকুর বাড়ির মেয়েরা আগের দিনে সোনার গয়না পরে পালকিতে বেরুবার সময় তার উপর মলমলের পট্টি বেঁধে নিতেন। বড় বেশি চাকচিক্য নাকি গ্রাম্য জনসুলভ বর্বরতা।